ধানমন্ডির ৩২ নম্বরে বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। সুধা সদনেও অগ্নিসংযোগ, ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার ঘোষণা। মূলত বাংলাদেশের যত স্বৈরাচারী আতুরঘর ছিল এটা, এই জন্য এটা মাটির সাথে মিশিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য মনে করি। খুলনায় শেখ বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর এবং বিভিন্ন ভাস্কর্য মুরাল ভাঙচুর। হাসিনার উস্কানিমূলক বক্তব্যেই ৩২-এ ভাঙচুর। সরকারের বিবৃতি, প্রতিবাদ জানিয়ে ভারতকে দেয়া হয়েছে নোট। পর্যবেক্ষণে দিল্লির অবস্থান। প্রাথমিকের ৬,৫০০ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করল হাইকোর্ট। আদালত প্রাঙ্গণে বঞ্চিতদের বিক্ষোভ। গাজীপুর ঢাকা সড়কের বিভিন্ন রুটে ফের চালু কাউন্টার ও ই টিকেটিং সিস্টেম। বিভিন্ন রুটে চলবে প্রায় ২৫০০ বাস। দর্শক, আমন্ত্রণ সংবাদপ্রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। বিক্ষুব্ধ জনতার আক্রোশে ধ্বংসস্তূপ ধানমন্ডির ৩২। দিনভর চলে অগ্নিসংযোগ ও ভাঙচুর। ভবিষ্যতে কোনো সরকার ফ্যাসিস্ট হবার চেষ্টা করলে একই পরিণতি হবে বলেও হুঁশিয়ারি ছাত্র জনতার। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। সকাল থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে রাত গড়িয়ে বৃহস্পতিবার সকালেও চলে শেখ মুজিবের বাড়ি ভাঙার কার্যক্রম। এতে অংশ নিতে অনেকে এসেছেন রাজধানীর বাইরে থেকেও। যে যেভাবে পারছেন ভেঙে নিচ্ছেন দরজা জানালা ও বিভিন্ন আসবাবপত্র। বেলা ১২টায় বুলডোজার সরিয়ে নিলেও থামেনি ক্ষোভের বহিঃপ্রকাশ। আসলে বঙ্গবন্ধুকে বাঙালি জাতি মাথায় উঠে রাখছিল, কিন্তু সেই সম্মান সে রাখতে পারেনি। ১৬টা বছরে আওয়ামী সরকার, সরকার খুব জ্বালাইছে আমাদের। মনে হয় শান্তিটা পূর্ণ হলো। মূলত বাংলাদেশের যত স্বৈরাচারী আতুরঘর ছিল এটা, এই জন্য এটা মাটির সাথে মিশিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য মনে করি। এ সময় তারা বলেন, বাংলাদেশের স্বৈরাচার সৃষ্টি হয়েছিল এ বাড়িকে ঘিরে। তাই পতিত স্বৈরাচারের কোনো চিহ্ন বাংলার মাটিতে থাকতে দেয়া হবে না। অন্যায় অত্যাচার করে যেসব মানুষকে তারা হত্যা করছে, এর বহিঃপ্রকাশ আজকে এই ১৬-১৭ কোটি জনগণ তাদের বহিঃপ্রকাশ ঘটাইছে। আজকে এই দেশটাকে যেভাবে শেষ করছে, যেভাবে মানুষের উপর অত্যাচার জুলুম যেটা করছে, তার পরিণতি হলো এটা। এর আগে ভারত থেকে শেখ হাসিনার অডিও বার্তা প্রচারের খবরে বিক্ষুব্ধ হয়ে উঠে ছাত্র জনতা, যার অংশ হিসেবে দেশব্যাপী ছড়িয়ে পড়ে বুলডোজার কর্মসূচি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বুধবার রাত থেকে চলছে ধানমন্ডির সুধা সদন। বৃহস্পতিবার বিকেলেও নেভেনি সেই আগুন। ফ্যাসিস্ট হাসিনার বাড়িটি একবার ঘৃণা ভরে দেখতে ভিড় করছেন উৎসুক জনতাও। নিয়াজ মোর্শেদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। দ্রোহের আগুনে জ্বলছে সুধা সদন। বুধবার রাতে স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন। ভাঙচুর করেন ধানমন্ডি ৩২-এর বাড়ি, সেই সাথে সুধা সদনও। বৃহস্পতিবার বিকেলেও সুধা সদনে দ্রোহের আগুন যেন থামতেই চায় না। ছড়াচ্ছে বিদ্রোহের লেলিহান শিখা। ফ্যাসিস্ট হাসিনার ব্যক্তিগত এই বাড়িটি অনেকেই দেখতে আসেন কৌতূহল নিয়ে। বলেন, কখনো দেখা হয়নি বাড়ির ভেতরটি। একটা মানুষ যেমন কর্ম করে তেমন তার ফল হয়, এটা আগে শুনছি। ফেরাউনের ঘটনা শুনছি, দেখি নাই। এরা যেটা করছে ঠিকই করছে আমার জানার মতে। এটা ঠিকই করছে, এটাকে বিলুপ্ত করা উচিত এগুলোকে। সুধা সদন দেখতে আসা জনতারা অনেকেই বলছেন, ৫ আগস্টের পরে নানা মতানৈক্য শুরু হলেও এই বিক্ষোভ প্রমাণ করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাঙালি জনতা সবসময় ঐক্যবদ্ধ থাকবে। এই ৫ই ফেব্রুয়ারির ঘটনায় সেটা একটা স্পষ্ট আমরা বার্তা দিতে পারলাম সারা বিশ্বের কাছে যে না, দেশের ক্ষেত্রে, দেশের স্বাধীনতার ক্ষেত্রে, দেশের গণতন্ত্রের ক্ষেত্রে কোনো রকমের ছাড় না। আর ছিন্নমূল মানুষরা বাড়িটি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। বাঙ্গা হই আমরা, বাঙ্গমকে দাঁত পাবলে হইছি, বাঙ্গাতে দিয়েছে পুরা মোরা লইছি। এই দ্রোহ আর বিদ্রোহের আগুনে শুধু সুধা সদনই পুড়ছে না, পুড়ছে বিগত ১৫ বছরের স্বৈরাচারী হাসিনার অত্যাচারী শাসনও। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।
সারা দেশের ফ্যাসিস্টদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওবায়দুল কাদের, এমপি বাহার, শাহরিয়ার আলম বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনা, কুষ্টিয়া, ভোলা ও নাটোর সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও স্থাপনা ভাঙচুর করা হয়। সহকর্মীদের তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি থেকে এভাবেই যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো, যে সারা দেশে স্বৈরাচারের যেসব দোসররা এখন এসব আস্তানাতে আসে লুকিয়ে আছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব এবং এই সকল আস্তানাকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব। গুড়িয়ে দেওয়া হয় কুমিল্লার আদালত প্রাঙ্গণে থাকা শেখ মুজিবের মুরাল। ভাঙচুর করা হয় সাবেক এমপি বাহারের বাড়ি। রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতেও বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা ও ভাঙচুর চালায়। গুড়িয়ে দেওয়া হয় রাজশাহী কলেজে থাকা বঙ্গবন্ধুর মুরাল। ভেঙে ফেলা হয় টাঙ্গাইলের আওয়ামী লীগ কার্যালয়। এর আগে বুধবার রাতে শেখ হাসিনার অনলাইনে ভাষণের প্রতিক্রিয়ায় বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয় খুলনার শেখ বাড়ি। বরিশালে 3:30টার দিকে গুড়িয়ে দেওয়া হয় সাদিক আব্দুল্লাহর মায়ের নামে বানানো পার্ক। এর আগে ভেঙে ফেলা হয় সাদিক আব্দুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়ি। এটা তাদের প্রতিবাদ স্বরূপ তারা এই বাড়িটা ভেঙেছে। এটা মোটামুটি সবাই আপনার এখন খুশি বা আনন্দিত, মোটামুটি যারা সাধারণ মানুষ। জনগণ তো অনেকেই খুশি, অনেকে আবার বেজার হবেই, যারা পতিত স্বৈরাচারের দোসর যারা আছে তারা তো হবেই একটুই। একইভাবে ভাঙা হয় কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাড়ি, ভোলায় তোফায়েল আহমেদের বাড়ি, নাটোরের সাবেক এমপি শিমুলের বাড়ি, রংপুরে বঙ্গবন্ধুর মুরাল। এছাড়া পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, সিলেট, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন স্থানে ভাঙা হয় আওয়ামী লীগ নেতাদের বাড়ি সহ বিভিন্ন স্থাপনা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এমনটা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশে ধানমন্ডি ৩২ সহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটেছে বলে দাবি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার উস্কানিমূলক কার্যক্রম বন্ধে ভারতকে লিখিত অনুরোধ করেও জবাব পাওয়া যায়নি, তাই বৃহস্পতিবার আবারও নোট দেওয়া হয়েছে বলেও জানান তৌহিদ হোসেন। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে গণমাধ্যমের সাথে মত বিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে ছাত্র জনতার মাঝে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, তাই ধানমন্ডি ৩২ সহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি দেওয়া বন্ধ করতে ভারতকে লিখিত অনুরোধ করেও জবাব পাওয়া যায়নি। বৃহস্পতিবার আবারও ভারতকে নোট দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা এটা জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্টেন করা হয়, কারণ তার
যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন দাবি করেন, বিদ্যুৎ নিয়ে আদানির সাথে বাংলাদেশের যে চুক্তি তা খুবই খারাপ ছিল। আমাদের চুক্তিটা একটা খারাপ চুক্তি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা চুক্তিটা ভালো হয়নি। আমাদের স্বার্থ, যারা চুক্তি নেগোশিয়েট করেছিল তারা বাংলাদেশের স্বার্থ ঠিকমতো রক্ষা করতে পারেননি সেক্ষেত্রে। সেই হিসাবে আমি বলতে চাই এটা একটা ভালো চুক্তি না। ভারত, পাকিস্তান, চীন সহ প্রতিটি দেশের সাথে ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের সম্পর্ক সমানতালে বজায় রাখতে চায় বাংলাদেশ বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ধানমন্ডি ৩২-এর বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় কারা জড়িত, এ বিষয়ে সরকারের ভূমিকা কি তা অস্পষ্ট। এ নিয়ে আরও পর্যবেক্ষণ করে দলীয় মত দেবে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের। গণতন্ত্রের পথে বাধা দিতে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ভারতের ইন্ধনে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। বিস্তারিত সাইফুর রিপনের রিপোর্টে থাকছে। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম। যে কোনো মূল্যে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি নেতারা বলেন, আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের কি হবে তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর। নির্বাচনের বিকল্প নেই দাবি করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার কখনো জনগণের দীর্ঘমেয়াদী কোনো শাসন ব্যবস্থা কায়েম করতে পারে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জবাবদিহিতা শুধু নির্বাচিত সরকারই নিশ্চিত করতে পারে। কথা বলেন ধানমন্ডি ৩২-এর ভবন গুড়িয়ে দেয়া নিয়েও। এই শক্তিটাকে এই ভাঙাভাঙির কাজে না লাগিয়ে বরং ওই যে স্বনির্দশা যারা বিদায় নিয়েছে তাদেরকে কিভাবে দূরে রাখা যায় সেই দিকে শক্তিটা নিয়োগ করা উচিত। তারা যেন গণতন্ত্রের আবরণের নিচে কোনো অজুহাতে ঢুকতে না পারে। বাংলাদেশের গণতন্ত্রটা এখন একটা ক্রস রোডে এসে ক্রস ফায়ারের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থাটা অত্যন্ত সংকটাপন্ন। ধানমন্ডি ৩২-এর ভবন গুড়িয়ে দেওয়ার ইস্যু নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই, এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রকাশিত করব। গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, দেশের সংকট সমাধান ও গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র ঠেকাতে অবিলম্বে প্রয়োজন নির্বাচিত সরকার। আমরা আশা করব বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা গণতন্ত্রের পথে যত বাধা আছে সেগুলো দ্রুত দূর করবেন। তারা যেন কোনো বাধা সৃষ্টি না করেন সে ব্যাপারেও তাদেরকে সচেতন হতে হবে। ছাত্ররা যদি নতুন কোনো রাজনৈতিক দল করে আমরা তাকে স্বাগতম জানাই। জনগণের কাছে আরও একটি চয়েস বাড়ল। আমরা অবশ্যই মনে করি এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। সংস্কার নিয়ে সময় অপচয়ের সুযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই অন্যতম নীতি নির্ধারক। এই সংস্কার প্রস্তাবের মাধ্যমে নাকি আরো সময়ক্ষেপণ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমি সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। নিয়াজ, এখন আসলে সেখানকার পরিস্থিতি কেমন যদি আমাদের দর্শককে দেখাতেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানতে চেয়েছিলেন সুধা সদনের এখনকার পরিস্থিতি, বিকেলে কিন্তু এখানে আগুন ধরেছিল এবং সেই আগুন কিন্তু এখন দেখা যাচ্ছে না। তবে ভিতরে কিন্তু আসলে আপনার কোনো ধরনের কোনো আলো নেই এবং সেই সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আপনার যে ছিন্নমূল মানুষের যে আসলে এটা লুটপাট সেটি কিন্তু চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে মেইন যে গেটটি রয়েছে সেটি কিন্তু আসলে ভাঙার চেষ্টা করছে এবং এটি ভেঙে আসলে নেওয়ার চেষ্টা করছে এবং সেই সাথে এখনও কিন্তু আপনার ভিতরে কিন্তু আপনার বিভিন্ন মানুষ কিন্তু আসলে গ্রিল বাসার সেই সাথে সাথে আসবাবপত্র সেগুলো কিন্তু আসলে তারা আপনার এখান থেকে নিয়ে যাচ্ছে। এবং আপনাকে একটু বলে রাখি যে গতকাল রাতে ঠিক 8টার দিকে এই
বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এসে এখানে আগুন ধরিয়ে দিয়েছেন, সেই সাথে ভাঙচুর করেছেন। যদিও গেল 5ই আগস্ট কিন্তু এই ভবনটিতে কিন্তু ভাঙচুর করা হয় ব্যাপক, এবং তারপরে কিন্তু আবার ঠিক এখানে এসে কিন্তু গতকাল ঠিক আপনার শেখ হাসিনার যে বক্তব্য দেওয়ার কথা ছিল ছাত্রলীগের যে ভেরিফাইড পেজে, সেই পেজে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু আবার এখানে এসে এটি কিন্তু আপনার ভাঙচুর চালিয়েছে, এবং সেই সাথে আগুন কিন্তু কোনো কোনো জায়গায় যদিও জ্বলছে। এবং আর একটু বলে রাখি যে এখানে কিন্তু উৎসুক জনতার একটা ভিড় কিন্তু আমরা বিকেল থেকেই কিন্তু দেখছি, এবং সকালেও ছিল। এখনও কিন্তু আসলে কেউ কেউ এখানে আসছেন পরিদর্শন করতে, কেউ কেউ দেখছেন হয়তো বা সুধা সদনের আগে কখনো ঢুকতে পারেননি, তবে এখন তারা সেই কারণেই একটু দেখে যাচ্ছেন আসলে সুধা সদনের মধ্যে কি ছিল বা কিভাবে এটি ছিল সেটি আসলে তারা পরিদর্শন করতে আসছেন। যদিও আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকেই কিন্তু ছাত্র জনতা অনেকেই কিন্তু বলেছেন, এবং সেই সাথে অনেক উৎসুক জনতাও বলেছেন যে 5ই আগস্টের পরে যে আসলে সাধারণ মতানৈক্য থাকলো রাজনৈতিক কারণে বা দ্বিধাদ্বন্দ্ব থাকলো, কিন্তু গতকালকের যে এই ব্যাপকতা এবং ভাঙচুর করার এবং সেই সাথে যে আবার যে একটা বিক্ষোভের ডাক দেয়া, সেটি আসলে কিন্তু প্রমাণ করে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনতা এখনও সোচ্চার আছে এবং জনতা কিন্তু আবারও এক হয়ে যেতে পারে। সেটি আসলে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গতকাল কিন্তু আপনার সেটি প্রমাণ করেছে, এমনটি আসলে তারা বলেছেন। এবং সেই সাথে তারা বলতে চান যে এই ভাঙচুরটাকে এবং এই লুটপাটকে তারা কিন্তু আসলে আপনার এক ধরনের সাধুবাদী জানিয়েছেন, কারণ যেহেতু এই ফ্যাসিবাদের যেন আর জন্ম না হয় এবং ফ্যাসিবাদ যেন আর উত্থান না হয়, সেটি আসলে তারা কিন্তু বলছেন যে কোনোভাবে যেন ফ্যাসিবাদের আসলে আর উত্থান না হয় এবং ফ্যাসিবাদ যেন বাংলাদেশের মাটিতে আর ফিরে না আসে, এমনটি তারা আসলে দাবি জানিয়েছে। এবং সেই সাথে তাদের যে এই কর্মসূচি ছিল বুলডোজার কর্মসূচি, সেই বুলডোজার কর্মসূচির কিন্তু এটা একটা অংশ। এবং আপনাকে আর একটু বলে রাখি, এখনই কিন্তু এখানে আসলে উৎসুক জনতা রয়েছেন, সেই সাথে কিন্তু যারা লুটপাট করছেন তারাও, যেসব ছিন্নমূল মানুষ তারাও কিন্তু এখনও এখানে রয়েছেন। এই ছিল আমার কাছে রাজধানীর সুধা সদন থেকে সর্বশেষ তথ্য। ধানমন্ডির শেখ হাসিনা বাসভবন সুধা সদনের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। জুলাই গণ অভ্যুত্থানে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। তবে সমন্বয়ক সার্জিস আলমের আশ্বাসে ব্লকেট প্রত্যাহার করেন তারা। স্বাভাবিক হয় যান চলাচল। ফজলে আদিত্যের প্রতিবেদন জানাচ্ছেন সাদ আহমেদ। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সকাল 11টার কিছু পরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন নিহতদের পরিবার ও স্বজনরা। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসেও জুলাই অভ্যুত্থানে নিহত স্বজন হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানান তারা। এ সময় শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার ও গ্রেপ্তার 6 মাসেও এর বিচারের কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই অভিযোগ করে আন্দোলন করেন স্বজনরা। যারা মারছে এখনো আমাদের স্টিল আমাদের মানে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে ধরতেছে না, এখনো আইনের আওতা কাউকে আনতেছে না। খুনি হাসিনার বিচার হচ্ছে না, আমাকেও সহযোগিতা হচ্ছে না, এদের গ্রেপ্তার করা হইতেছে না, ইভেন পুলিশেরা সহযোগিতা করতেছে না, পুলিশেরা তাদের আরো বাঁচানোর চেষ্টা করতেছে। সারা বাংলাদেশে হাজারখানিক মামলা হয়েছে, সেই মামলার মাধ্যমে আজ পর্যন্ত 20 থেকে 30 জন আসামি ব্যতীত আর কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমার দুটা মেয়ে পড়ে, আমার খুব কষ্ট সংসারে, আমার কাজের ছেলে বড় ছেলে সংসারে বড় ছেলে চলে গেছে, আমার চলতে ফিরতে খুব হিমশিম। এদিকে দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। এদিকে আন্দোলনকারীদের সাথে সমঝোতা করতে শাহবাগে আসেন নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম। এ সময় খুনিদের বিচারের আশ্বাসে শাহবাগ ছাড়েন শহীদ পরিবার ও আহতরা। আগামী রোববার শহীদ পরিবারের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বলেও জানান সার্জিস আলম। আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আমাদের শহীদ পরিবারের জন্য সেটি শহীদ পরিবারকে বুঝে দিতে হবে। সাদ আহমেদ, নিউজ ডেস্ক, এসটিভি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বঞ্চিতরা। দাবি জানান রায় বাতিল করে নিয়োগ দেয়ার। সাবরিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত। রায় ঘোষণার পর এভাবেই কান্নায় ভেঙে পড়েন প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের উত্তীর্ণরা।
রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনেই শুরু করেন বিক্ষোভ, স্লোগান দেন রায়ের বিপক্ষে। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে উচ্চ আদালত প্রাঙ্গণ। এক পর্যায়ে আদালতের দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন বিক্ষোভকারীরা। আইনজীবীদের সাথে জড়িয়ে পড়েন তর্কাতর্কিতে। এ সময় তড়িঘড়ি করে এজলাস ত্যাগ করেন বিচারকরা। আদালতের সামনে প্রায় আধা ঘন্টা ধরে এভাবেই চলতে থাকে বিক্ষোভ। পরে পুলিশ এসে সরিয়ে দেয় তাদের। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সাথে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশও দিয়েছেন। প্রাথমিক বিদ্যা অধিদপ্তর কর্তৃক যে রেজাল্ট তারা পাবলিশ করেছিল, সেই রেজাল্টটা 23/7/2024 তারিখের নোটিফিকেশনের পরিপন্থী এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের 21/7/2024 তারিখের রায়ের পরিপন্থী। এবং রায়ের কনক্লুশন হিসেবে হাইকোর্ট ডিভিশন বলে দিয়েছে যে ওই 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে রায় নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। রায় নিয়ে অসন্তোষ জানিয়ে বঞ্চিতরা বলেন, নিয়োগ বাতিল করে তাদের প্রতি অন্যায় করা হয়েছে। তারা এই রায় বাতিল চান। আমাদের একটাই দাবি, আমরা কি অপরাধ করেছি? আমরা কেন সামাজিকভাবে হেনস্থা হব? বিসিএস এর এই সরকার আমলে বিসিএস এ কোটায় নিয়োগ হয়েছে, এই সরকার আমলে রেল কোটায় নিয়োগ হয়েছে। পরে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হন তারা। সেখানেও স্লোগান দিয়ে মিছিল করেন। পরে পুলিশ এসে তাদের হটিয়ে দেয়। 2024 সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। এ রায়ের ফলে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগ অনিশ্চয়তায় পড়ে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত।